ওয়েলকাম টু আনকাট আড্ডা উইথ শুভদীপ। প্রত্যেক ছাত্রছাত্রী যারা এই চ্যানেলে রয়েছে এবং এই চ্যানেলে ছাত্রছাত্রী ছাড়াও যারা আরো বাকি দর্শকরা আছেন, সকলকে ডাব্লিউবি জব আপডেটস আড্ডা 24/7 এ স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে মূলত আমরা বিভিন্ন প্রাইভেট জব, ওয়ার্ক ফ্রম হোম জব, বিভিন্ন মার্কেটে এই মুহূর্তে ডিমান্ড রয়েছে এইরকম ডিগ্রি কোর্স প্রোগ্রাম, এগুলোর ব্যাপারে আমরা আলোচনা করে থাকি। কেরিয়ার সংক্রান্ত দিশা এই চ্যানেলে দেখানো হয়ে থাকে। কিন্তু একই সঙ্গে আমাদের প্রচুর ছাত্রছাত্রী তারা বহুদিন ধরে ডিমান্ড করে আসতো, যেহেতু আমরা আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে সরকারি চাকরির জন্য প্রস্তুতি দিয়ে দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াই, যে সিলেবাসের বাইরের কিছু কথা বলুন স্যার। সিলেবাসে যে ইতিহাস, ভূগোল, সায়েন্স, অঙ্ক, ইংরাজি আছে সেগুলো তো আমরা পড়েই নিচ্ছি আপনাদের থেকে, কিন্তু এমন অনেক ব্যাপারে আমাদের জিজ্ঞাসা রয়েছে এবং একজন সাধারণ মানুষ হিসেবেই চাকরির প্রস্তুতি নিই বা না নিই আমরা জানতে চাই, সেগুলো কোথাও আলোচনা পাই না। তো ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলি যে কি ব্যাপারে তোমরা আলোচনা চাইছো, কোন টপিকে, এবং এটা আমরা ফিল করি যে কিছু জায়গা যেগুলো হয়তো একটু ধোঁয়াশাপূর্ণ। ভারতবর্ষ মিস্টিসিজমের দেশ, অধ্যাত্মবাদের দেশ, স্পিরিচুয়ালিটির দেশ, কিন্তু এই যে স্পিরিচুয়ালিটি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার বিভিন্ন সায়েন্স, হয় সেটা যুগের সঙ্গে, টাইমের সঙ্গে বিকৃত হয়ে গেছে। যে সমস্ত চ্যানেলে বা যে সমস্ত জায়গায় এর চর্চা আছে সেখান থেকে এক্সাক্ট তথ্য পাওয়া যায় না। যারা চর্চা করেন তারা এটাকে দুভাবে দেখেন। একদল যারা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার সায়েন্স, স্পিরিচুয়ালিটি, দর্শন, তন্ত্র সাধনা, মাইথোলজি রিলেটেড সমস্ত ব্যাপার স্যাপারকে অবিশ্বাসের চোখে দেখেন। তারা প্রথমেই কোনো আলোচনায় না গিয়ে বলে দেন যে সব ভাওতাবাজি। আর একদল মানুষ আছেন যারা বিশ্বাসের চোখে দেখেন, যারা এই সমস্ত ব্যাপারকে বলে দেন যে আমার কোনো যুক্তি তর্ক কিচ্ছু দরকার নেই, আমি টোটাল এটাকে বিশ্বাস করি। এই দুটোই খুব গন্ডগোলের ব্যাপার এবং ভুল ব্যাপার। তাই আমার মনে হচ্ছিল যে এমন একজনকে দরকার যিনি বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থেকে, বৈজ্ঞানিক মন এবং মনন থেকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান কালচার, স্পিরিচুয়ালিটি সমস্ত ব্যাপারে আলোকপাত করতে পারবেন। আমরা যদি সায়েন্সের পরম্পরাও দেখি, এ দেশে আধুনিক যুগের মহান সায়েন্টিস্ট বলতেই ডক্টর এপিজে আব্দুল কালামের নাম আসে, এবং ডক্টর কালাম স্যার তার যে বায়োগ্রাফি উইংস অফ ফায়ার, যার বাংলা অনুবাদ অগ্নিপক্ষ, সেই বইতে লিখেছেন, মানে অবশ্যই উনি বাংলায় লেখেননি, অনুবাদ করা হয়েছে, যে আমি মনে করি আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ নেই। এবং আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি পরিবারের যিনি সায়েন্সের টিচার সুদীপ্ত স্যার, যিনি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি করে সমস্ত ছাত্রছাত্রীকে অনলাইনে দীর্ঘদিন ধরে পড়িয়ে এসছেন, স্যারের সঙ্গে আমার কথাবার্তা যখন শুরু হয় আমি দেখলাম যে এই মানুষটা এই পুরো ধোঁয়াশাপূর্ণ যে ব্যাপারটা, মিস্টিসিজম, আধ্যাত্মিকতা, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স, বিভিন্ন তন্ত্র সাধনা, এই সমস্ত ব্যাপারে যথেষ্ট নিজে আগ্রহ রাখেন, নিজে পড়াশোনা করেন, বিভিন্ন বইপত্র, বিভিন্ন একদম অথেন্টিক রিসোর্স থেকে নিজের কেবল জানার ইচ্ছের জন্যই। এবং আমি দেখলাম বাহ, এ তো মানে একদম মেঘনা চাইতেই বৃষ্টি যাকে বলে, যে এমন একজন মানুষকে এই ব্যাপারে আমি পেয়ে গেছি, যিনি নিজে সায়েন্সের মানুষ, যিনি নিজে সবকিছু সায়েন্টিফিক ওয়েতে ভাবেন এবং যুক্তি তর্ক প্রশ্নের মধ্যে দিয়ে বিচার করেন। তো তখন আমরা মনে করি যে এই যে আমাদের নতুন চ্যানেল ডাব্লিউবি জব আপডেটস আড্ডা 24/7, এখানে চাকরি বাকরির আপডেট তো আমরা ডেইলি বেসিসে দিতে থাকি, কেরিয়ার নিয়ে আপডেট অনেক দিতে থাকি, বাকি ভিডিওগুলো ফলো করলেই তোমরা যারা ছাত্রছাত্রী তারা দেখতে পাবে। কিন্তু ছাত্রছাত্রীদের সিলেবাসের বাইরের যে জানার খিদে রয়েছে সেটা এবার শুরু করা যাক। তো ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আনকাট আড্ডা। আজকে আমাদের যেটা আলোচনার টপিক
স্যারের সঙ্গে বিভিন্ন আলোচনা হচ্ছিল আমাদের এই ক্যামেরার সামনে আলোচনা শুরু করার আগে, যে কি নিয়ে কথা বলা যায়। তো আমরা যৌথ সিদ্ধান্তে এলাম যে এই মুহূর্তে ভারতবর্ষে কুম্ভ মেলা চলছে এবং 144 বছর পর 12 বছরের 12টা সাইকেল মহাকুম্ভ এই সময়টায় অনুষ্ঠিত হচ্ছে। আবার 144 বছর পর আসবে যে সময় এই মুহূর্তে আমরা যারা পৃথিবীতে বেঁচে পড়তে রয়েছি তারা কেউই থাকবো না। তো কুম্ভ নিয়েই, মহাকুম্ভ নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। স্যার, একদম টু দা পয়েন্ট প্রথম কথায় আসবো। কুম্ভে আমি 4-5 দিন আগের যে ডেটা দেখলাম বিভিন্ন খবরের কাগজে, 56 কোটি মানুষ অলরেডি গিয়ে পুণ্য স্নান করে এসছেন। আরো কয়েকদিন বাকি আছে, আরো কয়েক কোটি মানুষ তো যাবেনই যাবেন। এবার এই যে এত সংখ্যক মানুষ যাচ্ছেন, অবশ্যই প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু ইন জেনারেল সাধারণভাবে আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞেস করেন কেন যাচ্ছেন, 8 জন পাক্কা উত্তর দেবে পাপ ধুয়ে যাবে, রাইট, এই কারণেই যাচ্ছি। তো কুম্ভে স্নান করলে পাপ কিভাবে ধুয়ে যায়? সত্যিই ধুয়ে যায়? দেখুন, বা তোমরাও দেখো, ব্যাপারটা হচ্ছে যে প্রথম বিষয় আমি যদি বলি যে বিজ্ঞান, এই বিজ্ঞানটা যখন শেষ হয়, বা তোমরা এটাও বলতে পারো যে যখন মোটামুটি ভাবে আমরা আলো দেখতে পাই না, তখন থেকেই কিন্তু অন্ধকারে শুরু হয়, রাইট। এবার এই যে অন্ধকার, এই অন্ধকারে যখন আমরা কিছু দেখতে পাই না, তখনই যত রাজ্যের কুসংস্কার, বিভিন্ন রকম মানে ইনফ্যাচুয়েশন, অনেক কিছু জিনিসপত্র আমাদের ঘিরে ধরে। ঠিক। তো জেনারেলি আমরা প্রত্যেক দিনই ভাবি যে আমরা কিছু না কিছু পাপ করছি, এবং মানে আমি হয়তো রাইট পার্সন নই এই সমস্ত কথাবার্তা বলার, কিন্তু যেহেতু স্যার মনে করেছেন তাই আমি এখানে বসে আছি। তো হয়তো আমি নিজেও যদি বলি যে আমার থেকেও অনেক বেটার কেউ জানে এইসব বিষয়, তারা রয়েছেন, তো সেই হিসাবে আমার মনে হচ্ছে আমি হয়তো এটাও পাপ করছি। কিন্তু ব্যাপার ছাত্রছাত্রীরা স্যারের থেকেই শুনতে চায়। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা না সবসময় পুণ্য করে থাকি দুটো জিনিসের মাধ্যমে, এটা পুরাণ থেকে চলে এসছে, যে স্নান এবং দানে। স্নান এবং দান, আচ্ছা। এবার জেনারেলি স্নানের পর্ব বহুদিন থেকে চলে আসছে এই কুম্ভ মারফত। এই কুম্ভটাও আসার একটা বিশাল রহস্য রয়েছে। ওকে, রহস্য বলতে যদি আমি প্রচন্ড মানে পুরনো যে সমস্ত পৌরাণিক যে সমস্ত বইপত্র রয়েছে সেখান থেকে যদি চলে আসি, তাহলে দেখতে পাবো যে যখন দেব আর অসুর এদের মধ্যে যুদ্ধ চলছে যে অমৃত লাভের জন্য, ঠিক, তো সেখানে কে অমৃত পাবে এটা নিয়ে একটা লড়াই। এবার বাসুকীনাথকে মাঝখানে রেখে দড়ি টানাটানি চলছে। এবার এই দড়ি টানাটির মাঝখানে একদিকে অসুর, একদিকে দেব, অবশ্যই। এবার এই যে নাকটা রয়েছে, এই নাকটাই তো আলটিমেটলি দড়ি কাজ করেছে, একদম। তো অমৃত বা বিষ, যদি অমৃতর উল্টো যদি বলি যে বিষ, তাহলে সেটা আলটিমেটলি বাসুকীনাগের গলা থেকে বেরোতে পারে। ওকে, পসিবিলিটি আছে। সেই জন্য অসুররা কি করলো, ওর গলার পাশটা ধরলো। আচ্ছা, আর যারা দেব রয়েছে তারা লেজের কাজটা ধরলো, তারা দুজন মিলে টানতে শুরু করলো। বেশ, এবার টানতে 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 একটা সময় অমৃত উঠে এলো, এবং এই অমৃত আলটিমেটলি কিভাবে বাটোয়ারা হবে এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হলো, যে কে আলটিমেটলি পাবে। তখন ওইখানে যে কোনো জায়গাতেই যখন প্রবলেম হয়, সেই প্রবলেম, যেমন আমাদের বাংলা সিরিয়ালে যখন প্রবলেম হতো তখন একজনেই আসতো, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক, দ্য বেলম্যান। তো যাই হোক, তো এরকম প্রবলেমকে মেটাবার জন্য আলটিমেটলি এলেন হচ্ছে শ্রীকৃষ্ণ। ওকে, তো শ্রীকৃষ্ণ তখন নর্তকী রূপ ধারণ করলেন। নর্তকী রূপ ধারণ করার পর তারপর উনি সবার মধ্যে একটা মানে এই যে ইয়েটা রয়েছে, মানে অমৃত রয়েছে, সেটাকে সবাই মধ্যে দান করে দেবেন, এটা ভাবলেন। এবার একদিকে রয়েছে বসে দেবগণ, আর আরেকদিকে হচ্ছে অসুরগণ। এবার যখনই ওই নর্তকী অসুরদের কাছে যাচ্ছে, তাদেরকে আলিঙ্গন করছে, চুম্বন করছে, অর্থাৎ তাদের মধ্যে কথা হচ্ছে মাইন্ডটাকে ডাইভার্ট করছে। ওকে, আর যখন তারা এইদিকে আসছে, মানে দেবের দিকে আসছে, তখন তাদেরকে অমৃত দিচ্ছে একটু একটু করে। এই জিনিসটা অসুররা বুঝতে পারেনি,
কারণ অসুর এই জিনিসটা আমাদের না, একটা গল্প আছে, যখন অসুরতা সবার মধ্যেই রয়েছে। অসুরতা কি? মানে অসুর মানে কি? ইউ এন্ড মি। একদম। ওকে। অসুরতা কি জিনিস? অসুরতা মানে আর কিছুই না, যে যখন মানুষের যে খারাপ চিন্তা ভাবনা, এই খারাপ চিন্তা ভাবনাটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানুষ যখন বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা করব মানে এটা করবই, যেটা মানুষকে হানি করবে, রাইট, সেটাই আলটিমেটলি অসুরতার একটা প্রথম রূপ। ওকে, যাই হোক, তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যে ওই যে অমৃত আছে, এই অমৃত যখন চারিদিকে দেওয়া শুরু হলো, তো এই যে দেবকে দিয়ে দিচ্ছে, অসুরকে দিচ্ছে না, এর মাঝখানে রাহু হঠাৎ করে দেখতে পেয়ে যায় জিনিসটা, যে আমাদের ঠকানো হচ্ছে। একদম। ওকে। আর এইরকম ঠকানো মার্কা জিনিসপত্রই আমাদের এমনি মাইথোলজিও চলে আসে, যে রাহু, কেতু, তারপর হচ্ছে এই শনিদেব, যাকে আমরা ওই মানে গড বলে থাকি, তো সেক্ষেত্রে মানে বড় ঠাকুর যাকে বলা হয় থাকে, তো আলটিমেটলি এরা হচ্ছে আমাদের ন্যায়ের দেবতা, এরা আমাদের ক্ষতি করবে, কিন্তু ক্ষতি আলটিমেটলি করে না, এরা ন্যায় করে, ন্যায়কে বিচার করে। আচ্ছা, মানে ন্যায় বিচার করতে গেলে মানে দণ্ড দিতে হবে। একদম। মানে আলটিমেটলি ছোটবেলায় যখন আমরা কোনো ভুল কাজ করতাম, তখন টিচাররা কি করতো? তাকে পেটাতো, একদম পাতি হিসাব পেটাতো। তো যদি পেটায় তবে কিন্তু তার মাইন্ডে এই জিনিসটা থেকে যাবে, না আমি এটার জন্য পেটানি খেয়েছিলাম, তাই আমি এটা ভুলটা করবো না। তো এরকম টাইপের সমস্ত কিছু, ইচ এন্ড এভরিথিং যখন এনার্জি চারিদিকে রয়েছে, ইভেন এটা আইনস্টাইনও বলে গেছেন, এই পৌরাণিক কথাবার্তা নয়, আইনস্টাইন বলে গেছেন যে দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ এনার্জি। এবার এই যে এনার্জিটা কি, এইটার মানে কি জিনিস, এটা ভাবার জন্যই প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মানুষ চেষ্টা করছে। আমরা যে আজকে এই যে নিউটনের গতিসূত্র পড়ছি, আমরা যে আজকে বিভিন্ন সূত্র পড়ছি, বিভিন্ন রকম রিসার্চের যে সমস্ত জিনিসপত্র বা থিওরি পড়ছি, এইগুলো আলটিমেটলি কোথা থেকে? সেই তো প্রকৃতিতেই আছে। অবশ্যই, কারণ প্রকৃতির মধ্যে ওই জিনিসপত্রগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি, দেখে সেগুলোকে লিপিবদ্ধ করছি, এবং সেগুলোকে সারিবদ্ধ করে যখন আমি একটা সূত্রে রূপান্তরিত করছি, সেটা আলটিমেটলি আমাদের কাছে একটা থিওরি হিসেবে চলে আসছে, এবং সেটাই আমরা পরীক্ষার খাতায় বিভিন্ন রকম রিসার্চের পেপারে এগুলোকেই আমরা দিচ্ছি। তো আলটিমেটলি নতুন কিছু ঘটছে না, জিনিসটা ছিল সেটাকে মানুষ উপলব্ধি করে ফর্মুলার আকারে বাঁধছে। একদম। নালে এটা কি করে হতে পারে, যে তোমাদের আমি অলরেডি পড়িয়েছি ফিজিক্সের মধ্যে অরবিটাল ভেলোসিটি, এই অরবিটাল ভেলোসিটি যদি আজকে 17 টাইমস বেড়ে যায়, মানে 17 গুণ যদি বেড়ে যায়, তাহলে আজকে আমি এখানে বসে আছি, এখান থেকে ডাইরেক্ট কোন একটা অস্ট্রেলিয়ার কোন একটা লোকের কাছে গিয়ে ধাক্কা মারবো, তাহলে এতটা সিস্টেমেটিক ওয়েতে মানে কি করে চলছে, পারফেক্ট কম্বিনেশন কি করে হতে পারে, এটা মানে ইম্পসিবল বিষয়। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে ওই যে রাহু, আমি যে কথাটাকে আমি ওইখানে ব্যাক করে চলে এলাম, এটা বলতে গেলে অনেক কিছু বলা যায়। তো রাহু যখন এই জিনিসটা দেখে ফেললো, মাঝখানে ছিল হচ্ছে চন্দ্র এবং সূর্য, তার মাঝখানে রাহু এসে বসে পড়লো। আচ্ছা, এবার মানে নর্তকী রূপে তো অলরেডি শ্রীকৃষ্ণ চারিদিকে সবাইকে দেওয়ার চেষ্টা করছে, এবং তার মাঝখানে হঠাৎ করে সেটা মানে রাহুর কাছেও পড়ে যায়। আচ্ছা, মানে দেবতাদের লাইনে যখন অমৃত পরিবেশন হচ্ছে, মাঝখানে রাহু ঢুকে গেছে দেবতাদের মাঝখানে, এবং ওকেও ভুল করে দিয়ে ফেলেছে। একদম। আচ্ছা, এবারে এমতো অবস্থাতে সে কিছুটা গ্রহণ করেও ফেলেছে, গ্রহণ করেও ফেলেছে। আচ্ছা, এটা প্রথম জানতে পারে হচ্ছে গুরুদেব। গুরুদেব বলতে বৃহস্পতি গুরু। ওকে। তো সে জানতে পেরে তখন বলে, মানে মানে ইশারার মাধ্যমে সূর্য এবং চন্দ্রকে বলে, এবং তারপর ওই যে শ্রীকৃষ্ণ আছেন, তিনি তার নিজের রূপ ধারণ করে আলটিমেটলি চক্রের মাধ্যমে তার গলাটাকে কেটে দেয়, এবং তার ফলে ওই যে একটা ধর আলাদা, মাথা আলাদা, যে সেখান থেকে একটা রাহু কেতুর উৎপত্তি হচ্ছে, যেটা পুরাণ বলছে আলটিমেটলি। এবার সেই যে অমৃত, সেই অমৃত তো আলটিমেটলি গলার মাধ্যমে সে তো ঈশ্বরের চলে গেছে অলরেডি নিচে, তার মানে শরীরের মধ্যেও সে জেগে আছে, মাথার মধ্যেও সে জেগে আছে, এবং সেই জিনিসটাই এখন রাহু কেতু হিসাবে অমৃত হয়ে আমাদের সামনে রয়েছে। আচ্ছা, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই, যখন এই মুহূর্ত অবস্থাতে যখন এই সমস্ত অমৃত বুঝে গেল যে আলটিমেটলি শ্রীকৃষ্ণ আমার সঙ্গে ছলনা করছে, অসুরটা তো খেপে গেল, যুদ্ধ লেগে গেল। সে মতো অবস্থাতে লেখে রাহেঙ্গে, তো সে মতো অবস্থাতে ইন্দ্রদেব ওইখানে ছিলেন, ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত সেই
অমৃতটাকে নিয়ে, যে একটা মানে ইয়ের মধ্যে ছিল, সেটাকে নিয়ে চারিদিকে দৌড়াতে শুরু করলেন। এবং সে দৌড়াতে দৌড়াতে সে 4টে জায়গাতে সে অমৃতর যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা রেখেছিলেন। ওকে। এবং যখন মানে অমৃত হাইজ্যাক করে নিয়ে চলে গেছে ইন্দ্রদেবের পুত্র। এবার একটা জিনিস ভাবুন, যে একটা ঘোড়ার মধ্যে যদি জল রাখি আমি, সেই জলটা যদি আমি দুম করে খুব তাড়াহুড়ো বসে রেখে দিই, তাহলে জলটা একটু চলকে পড়বে। তো সেই ক্ষেত্রে অমৃত যেহেতু ওইখানে রয়েছে, সেই অমৃতটা চলকে ওই 4টে জায়গায় পড়েছিল। ওকে। উজ্জয়ন, হরিদ্বার, মথুরা। মথুরা বলতে ইন দা সেন্স হচ্ছে ওই মানে প্রয়াগের আশেপাশটা। আচ্ছা। আর তার সঙ্গে হচ্ছে তোমার নাসিক। মানে মূলত উত্তর ভারত এবং নাসিক মানে মহারাষ্ট্র, পশ্চিম ভারত, ওই ওই বেলটাই। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওই বেলটা। এবার ওই যে জায়গাগুলো পড়লো, লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু ওই 4টে প্রয়াগ স্থানের নাম বলে ফেলেছি। আচ্ছা, মানে যেখানে কুম্ভ অনুষ্ঠিত হয়। এই জিনিসটাই প্রত্যেক 12 বছর অন্তর অন্তর এটাই ধরা হয়ে থাকে যে পূর্ণকুম্ভ হয়ে থাকে, যেখানে হয়তো কোনো অমৃত উঠে আসে, যেখানে আলটিমেটলি পাশ দিয়ে যদি স্নান করে ফেলা হয়, যে আমাদের একটা মেন মটো যে আমরা স্নানের এবং দানের মাধ্যমে আমরা পাপ ধুয়ে ফেলতে পারি, তো আলটিমেটলি আমরা প্রচুর কিছু ভালো কাজ করে ফেলবো। এখান থেকেই আসছে ওই জিনিস। পুরাণের তো যে ব্যাখ্যা আমি এটা বলি। রাইট। না মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, আমার ধারণা স্টুডেন্টসদের কাছেও অনেকটা ক্লিয়ার হলো। একেবারে পুরাণের স্টোরি থেকে 4টে প্লেস এবং সেই প্লেসের সঙ্গে অমৃতর কানেকশন, এবং সেই জন্য 12 বছর পর পর সেই প্লেসে স্নানের মাধ্যমে পাপ ধুয়ে ফেলার চেষ্টা। এবং সঙ্গে আমরা রাহু কেতুর গল্প স্যারের থেকে জানতে পারলাম। এবার একটা ব্যাপার মানে আমার জাস্ট নিজেরই মনে হচ্ছে যে আবারও সায়েন্সের মানুষ, তো সায়েন্টিফিক ব্যাপারটাই আমি বুঝতে চেষ্টা করব। মানে অমৃত কি কোনো সুপার ট্যাবলেট, মানে যেটা খেয়ে নিলে মরবো না? অমৃত, অমৃত মানে যে মৃত হয় না। তাহলে এবার আজকে যদি প্রত্যেকটা মানুষই, ডাইনোসর থেকে শুরু করে মানুষ, মানুষ থেকে শুরু করে একটা পিঁপড়ে, কেউ কি মরতে চায়? স্বাভাবিক, সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়। একদম। এবার মৃত্যু তো আমাদের হাতে নেই। তো জেনারেলি আমরা কি করি, আমরা যখন কোনো জিনিস করলাম, আমার নিজের ঘর বাড়ি করলাম, মানে সম্পত্তি সবকিছু হয়ে গেল, আমি আমার উত্তরাধিকারের মধ্যে সেটা দিয়ে যাব, আমার ছেলে, তারপর নাতি নাতনি পুতি, এইসবের মাধ্যমে আলটিমেটলি আমি বেঁচে থাকবো। তো কেউ আলটিমেটলি মরতে চাইছে না। এই যে মরতে চাইছে না, অমৃত, সেখান থেকেই অমৃতর উৎপত্তি, যেটা পুরাণ তত্ত্বে বলা হয়েছে, তার সঙ্গে লিঙ্ক করে এই জিনিসটা হচ্ছে আমাদের সামনে। মানে ব্যাপারটা একটাই, যে স্নান করলে কিন্তু পাপ ধুয়ে দেওয়া যায় না। আমি আজকে দেখতে পাচ্ছি যে কেউ কেউ বিশাল বড় কিছু পাপ কাজ করে ফেলেছে, কাউকে মেরে ফেলেছে, সে আজকে স্নান করে দিল, সে হয়ে গেল সবকিছু। কখনোই সেটা সম্ভব নয়। রাইট। স্নান মানে হচ্ছে নিজের অন্তরাত্মাকে স্নান করাতে হবে, কখনোই বাহ্যিকভাবে স্নান করা নয়। এবং সেটাই যদি একটা নির্দিষ্ট খ্যানে হয়, নির্দিষ্ট তিথিতে হয়, তাহলে তার একটা সুপার ন্যাচারাল কিছু একটা জিনিস আছে। যেমন আমি যদি বলি ব্রহ্ম মুহূর্ত 3:45, ঠিক ভোরবেলা, সে 3:45-এ যদি আমরা এই যে প্রকৃতির মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, এটা যদি ফিল করতে পারি, তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে একটা অনেক কিছু হতে পারে। বাট 3:45 বদলে কি আমি এটা 4:30-এর সময় করতে পারবো না? সবসময় পসিবল। বাট ওই যে খ্যানটা আছে, ওই খ্যানের মধ্যে যদি একাগ্রতা আনা যায়, তাহলে ওই একাগ্রতা অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজলভ্য হতে পারে। জাস্ট এইটাই, আর কিছুই না। এবং মানে এই তিথি বা ক্ষণগুলো একেবারে ইউনিভার্সের যে টোটাল সিস্টেম বা রিদম, তার সঙ্গে কানেক্টেড। জাস্ট পঞ্জিকাতে লিখে দেওয়া হয়েছে উইদাউট গবেষণা এমন নয়। মানে যেটা ওই ছোটবেলায় শুনতাম, বড় হয়ে প্রচুর মানুষের কাছে নিজেও দেখেছি, যে পূর্ণিমা অমাবস্যায় যাদের কোনো ব্যথা বেদনা যন্ত্রণা থাকে পায়ে হাতে, সেগুলো বেড়ে যায়। এবং যেগুলো আমাদের দেশে মেন্টাল অ্যাসাইলাম আছে, বা বিদেশেও, যেখানে যাদের মানসিক কোন রকম ভারসাম্য হারিয়েছেন, সোজা অর্থে যারা পাগল হয়ে গেছেন, তাদের নাকি মানে পাগলামি এই পূর্ণিমা অমাবস্যায় এই সমস্ত তিথিতে
বেড়ে যায়, এবং পুরোটাই নাকি আমাদের বডি এবং মনের ওপর একটা প্রভাব, সূর্য, চন্দ্র বা ইউনিভার্স। মানে আলটিমেটলি তো একটা জিনিস না, যে আজকে সমস্ত কিছুই হচ্ছে, আজকে আমরা একটা নতুন জিনিস জানতে পারছি গবেষণার মারফত, গবেষণা করছি, বাট গবেষণা কার ওপর করছি, যেটা অলরেডি রয়েছে সেটার ওপর, রাইট। তারপরেই তো সেটা আমাদের কাছে আসছে, এবং তার উপরেই তো সমস্ত কিছু সূত্র সবকিছু নির্ভর করে আমরা আলটিমেটলি জিনিসপত্রগুলোকে পড়াতে পারছি। কিন্তু আমার ধারণা, মানে আমি নট শিওর, নিউটন বা আইনস্টাইনই কেউ হয়তো বলে থাকবেন যে যা নেই সেটা আমরা কল্পনাও করতে পারি না। একদম একদম, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন এই জিনিসটা, আইনস্টাইন, okay. যে মানে আমরা সেই জিনিসপত্রগুলোকেই ভাবতে পারি যেটার অস্তিত্ব রয়েছে, হয়তো সেটা চোখে দেখতে পাচ্ছি না, কারণ দেয়ার ইজ আ প্যারালাল ইউনিভার্স। অর্থাৎ আমারই মতো আমারই কিছু একটা জিনিস কোনো একটা পার্টিকুলার একই সঙ্গে বিরাজ করছে, যদি বাই চান্স কোনোভাবে যদি ওদের মধ্যে কলিশন লাগে, সবকিছু একসঙ্গে ডিভাস্টেট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে। এবং এগুলোকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। হ্যাঁ, অবশ্যই এগুলোর অপভ্রংশ হয়েছে, যেমন স্বয়ং বুদ্ধ বলে গেছেন যে আলটিমেটলি দেয়ার ইজ নাথিং। আমরা আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় পর সবকিছু বিলীন হয়ে যায়। যদি আজকে বলি যে একটা মোমবাতি জ্বলছে, এই মোমবাতিটা যদি আমি আজকে ফু দিয়ে দিই, নিভে যাবে। নিভে কোথায় যাবে? ওপরে, নিচে, কোথায়? কারণ ই ইকুয়াল টু এমসি স্কোয়ার অনুযায়ী সব একই জায়গায় ঘুরতে থাকবে, নেই, রূপ চেঞ্জ হয়। তো এই যে জিনিসটা, এটাই পরবর্তীকালে আস্তে আস্তে প্র্যাকটিসের মারফত বিভিন্ন রকম কোয়েশ্চেন অ্যান্সার কোয়েঞ্চ করতে 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 বিভিন্ন রকম আস্তে আস্তে জিনিস এসছে। সেখান থেকেই পরবর্তীকালে এখন বর্তমানে টিবেটে যেটা চলে, যে তান্ত্রিক বুদ্ধ মত, যেটাকে বলা হয় তাকে বজ্রযান, ওকে, সেই জিনিসপত্রগুলো উৎপত্তি বা বিভিন্ন রকম আরো অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো বলাই যেতে পারে। আমি বুঝতে পারছি যে স্যারের সঙ্গে আলোচনা করতে থাকলে মানে আলাদা আলাদা অনেক টপিক পাওয়া যাবে যেগুলোর ক্ল্যারিটি দরকার। কারণ ওই বললাম, হয় এই বিষয়গুলো কম চর্চিত বা ভুল ভাবে চর্চিত, তো ঠিক চর্চার দরকার আছে। কিন্তু আমি স্যারকে এখন ওই দিকে যেতে দেব না, কারণ আমরা আলোচনা করছিলাম কুম্ভ স্নান নিয়ে, এবং স্নান এবং দানের মধ্যে দিয়ে পাপ ধোয়া যায় স্যারের থেকে জেনে নিয়েছি। অবশ্যই মানে স্নান মানে কেবল বাহ্যিক স্নান নয়, স্যার যেটা বললেন, এবং এই তিথি ক্ষণ এগুলোর একটা প্রভাবও রয়েছে। কিন্তু আমার মতো যারা কুম্ভ যেতে পারেনি নানা কাজে, অন্য জায়গায় আমাদের গঙ্গাসাগরে বা ত্রিবেণীতে, এই জায়গায় এই ক্ষণে মানে কুম্ভর টাইম পিরিয়ড থাকার মধ্যে স্নান করলে লাভ হবে যারা প্রয়াগরাজে যেতে পারেনি। ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি আমি একটাই কথা বললাম, যে স্নান মানে হচ্ছে নিজের অন্তরে স্নান, রাইট। এবার স্নানটা বাড়ির বাথরুমে হতে পারে, ওকে, ম্যাটার করে না। কিন্তু ওই সমুদ্র মন্থনের সময় যে স্নান বা সমুদ্রের যে স্নান বা গঙ্গাসাগরের যে স্নান, দুটো পুরাণ মতো যদি বলি তাহলে দুটো আলাদা জিনিস। আচ্ছা, সমুদ্রের ক্ষেত্রে ওইটা আলাদা, গঙ্গাসাগরের ক্ষেত্রে আলাদা। গঙ্গাসাগরে, আপনি তো বাংলা স্টুডেন্ট একদম, তো সেক্ষেত্রে ওই পড়েননি যে মানে গঙ্গাসাগরে যে ওই মানে গঙ্গাসাগরটা উৎপত্তি করতে গেল সাগর সঙ্গমে নৌকা, একদম একদম একদম। মানে আমাদের ওই মনে পড়ে যাচ্ছে কলেজ লাইফের টেক্সট, যে এই টোটাল যে রাঢ়বঙ্গ বা এই অঞ্চলটা, এখানে পৌরাণিক মতে যেটা বলা হয়েছিল যে সগর রাজার 60,000 পুত্র তারা সূর্যদেবের অভিশাপে ভস্মীভূত হয়ে যায়, এবং সেই সময় সগর রাজার বংশধর ভগীরথ তিনি ওই শাঁখ বাজিয়ে স্বর্গ থেকে দেবী গঙ্গাকে, মা গঙ্গাকে আবাহন করে পৃথিবীতে নিয়ে আসেন। এবং আমাদের প্রফেসর তিনি মানে একদম সায়েন্টিফিক ওয়েতেই, আপনার সাবজেক্ট ধরে সায়েন্টিফিক একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে এই রাঢ়বঙ্গ অঞ্চলে সগর রাজার 60,000 পুত্র সূর্যদেবের অভিশাপে মারা যায়। উনি এটাকে এভাবে বলেছিলেন যে রাঢ়বঙ্গ অঞ্চল প্রজা রাজার পুত্র সম। তো সগর রাজার 60,000 পুত্র মানে 60,000 সন নয়, 60,000 সাবজেক্ট, একদম প্রজা, তারা মারা যায় এবং সূর্যদেবের অভিশাপে মানে খরায়, সূর্যের তেজে। এবং এখানে কোনো বড় নদী সেই সময় ছিল না, আর জল ছাড়া সিভিলাইজেশন চলবে না। সেই সময় ভগীরথ
ওই বংশের সন্তান, মেবি গ্রেট ইঞ্জিনিয়ার, যিনি স্বর্গ থেকে মা গঙ্গাকে আবাহন করে নিয়ে আসেন। তো স্যার আমাদের বুঝিয়েছিলেন যে গঙ্গার যেটা ন্যাচারাল প্রবাহ, সেই প্রবাহটা পদ্মা নামে বাংলাদেশেই যাবার কথা, একদম যেখান থেকে ভাগীরথী নদী কেটে বেরিয়েছে, মানে ভূ ভাগ অনুযায়ী এদিকে আসার কথা নয় জলের ফ্লোটা, সেটা ম্যানমেড ক্যানেল হিসেবে আনা হয়েছে। তো ইয়েস, মানে এইটুকু মনে পড়ছে। ওই যে ম্যানমেড ক্যানেল হিসেবে আনা হলো, তাহলে আলটিমেটলি তো ওই জিনিসটা তৈরি করা হলো, চ্যানেলাইজ করা হলো। তো ওই চ্যানেলাইজের জিনিসপত্রগুলো যখন ওই মানে তারপরেই পরবর্তীকালে ওই সাগরের সঙ্গে মিশে, সেটা ওই মানে গঙ্গাটা যখন সাগরের সঙ্গে মিশলো, সেখান থেকে চলে গেল সাগর সঙ্গে নগরকুমার, যেটা আমাদের বঙ্কিমচন্দ্রের লেখা। পথিক তুমি কি পদ ভুলিয়াছো। তো মানে এখানেও একটা তিথি আছে যেটা ওই জিনিসটা হয়েছিল মকর সংক্রান্তি নাগাদ। তো ওই মকর সংক্রান্তিতে আলটিমেটলি যদি ওই তিথি হিসাবে বলি, তাহলে সেক্ষেত্রে এটা যেমন হচ্ছে কুম্ভর ক্ষেত্রে, তেমনি মকর সংক্রান্তি যদি এখানে স্নান করা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কিছু একটা পুণ্য লাভ হয়ে থাকে, সেটা তিথি অনুযায়ী বলা হয়ে থাকে। ওকে, তো দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তিথির দিক থেকে যদি বলি। বাট আমি একটা কথা, একই কথা বলবো যে স্নান মানে হচ্ছে অন্তরের স্নান, সেটা চারিদিকে গিয়ে কিছু লাভ নেই। যে কোনো একটা জায়গাতে যদি স্নান করা হয়, যদি নিজের সেটা বাথরুমে হয়ে থাকে, যদি সেটা নিজের মনকে পরিষ্কার করা যায়, তাহলে সেটা সাফিসিয়েন্ট। যদি আমি আজকে স্নান করে আবার কয়েকটা লোককে খুন করে দিয়ে চলে এলাম, তাহলে আলটিমেটলি কি ফাঁস পাওয়া বলে। একদম। স্যার লাস্ট একটা প্রশ্ন করতে চাইবো, প্রশ্ন তো অনেক কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি টাইম লিমিটেড, আপনারও ক্লাস আছে পরপর। এই যে সাধুদের বিভিন্ন সেগমেন্ট রয়েছে, আখড়া রয়েছে, তার মধ্যে নাগা সাধু যে সম্প্রদায়, এই ব্যাপারে আমার নিজের ব্যক্তিগতভাবে এবং আমার ধারণা ছাত্রছাত্রীদেরও একটা আগ্রহ সবসময় থেকে গেছে, কারণ নাগা সাধু সম্পর্কে অনেক মিস্ট্রি, অনেক রহস্য শুনেছি লোকমুখে, কম বেশি বিভিন্ন গল্পে। তো নাগা সাধু এরা কারা, যারা এখন এবার আমাদের মানে আলটিমেটলি ওদেরকে সেগ্রিগেট করে দেওয়া হয়েছে, যাতে ওরা এই পার্টিকুলার কুম্ভতে এসে স্নান করছে, তো সেই জন্য ওরা একটা আলাদা বশীকরণ বা এই যে জাদু টোনা, এই জিনিসপত্র একটা বিশাল ভাস্ট জিনিস, এটা সবাই করতে পারে না। ট্রেনে অ্যাড দেখি একদম। তো যারা এগুলো করতে পারে তারা কখনো সামনে আসে না। ওকে, যারা সামনে আসবে অবশ্যই তাদের মধ্যে কিছু না কিছু ক্ষমতা রয়েছে, বাট একটা জিনিস আছে, যদি ক্ষমতা আমার কাছে রয়েছে, যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, তাহলে ওই সেই ক্ষমতা কিন্তু থাকে না। হয়তো তোমরা প্রত্যেকে তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছো। তারানাথ তান্ত্রিকের গল্পতে মানে ওইখানে মানে বারবার করে একটা কথা উল্লেখ করা হয়েছে যে আমার কাছে প্রচুর কিছু পাওয়ার ছিল, এবং সেই পাওয়ার অনুযায়ী আমি বুঝতেও পারি যে এই মানুষটা এরকম, এই মানুষটা এরকম, কিন্তু তাই নিয়ে কি আমি এখন সবাইকে বড়াই করে বেড়াবো? যেই মুহূর্তে আমার এটার জন্য মার্কেটিং শুরু হয়ে গেল, সেই মুহূর্তেই আমার ডিগ্রেশন শুরু হয়ে গেল, মানে ওইখান থেকে আমি আর উঠতে পারবো না। আর যারা আজকে মানে এখন বর্তমানে কুম্ভতে প্রচুর পরিমাণে শোনা যাচ্ছে আইআইটি ব্যাপার কথা, হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো যে মানুষটা আজকে এত কিছু করে নিয়েছে, যার আর কিছু বাকি নেই পড়ার, মানে আইআইটিতে চান্স পেয়েছে, সেখানেই উনি ভারতবর্ষের 100% এর মধ্যে থেকে 1% বা 0.5% ক্যাটাগরিতে পৌঁছে গেছে। একদম। তারপর শুধু আইআইটি নয়, তারপর আরো মানে পৃথিবীতে যা যা জিনিসপত্র হতে পারে সবকিছু করে নিয়েছেন উনি। তারপরে আজকে তিনি এই অবস্থাতে রয়েছেন কেন? সবকিছু জাগতিক বিষয় ছেড়ে দিয়ে সন্ন্যাস। একদম। তো এই সবকিছু ছাড়া মানে আমরা যখন ওই ছাড়তে পারবো না, ওই প্রত্যেকেই একটাই মুখ্য, ওই সেই প্রথম জায়গায় চলে আসছি, অমৃত। তো ওই জায়গাটা, ওই মোহ থেকে যখনই ছাড়তে পারবো যে আমার কিছু না, সবই তার। তার মানে কে? তার মানে বলতে কেউ গড বলতে পারে, কেউ আল্লাহ বলতে পারে, কেউ ঈশ্বর বলতে পারে, কেউ এনার্জি বলতে পারে। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমি বলবো যে এনার্জি। তো সে যাই নাম দিক না কেন, তো সেই পার্টিকুলার এনার্জির যারা সাধনা করছে, সেটা বিভিন্ন রকম কালচার হতে পারে। আমরা আজকে ফিলোসফি তো অনেক কিছুই হতে পারে। তো ফিলোসফির মধ্যে কেউ সেই ফিলোসফিটা হিস্ট্রির মাধ্যমে উন্নীত হচ্ছে, কেউ সায়েন্সের মাধ্যমে উন্নীত হচ্ছে। আলটিমেটলি তো সেই একটা জায়গা ফিলোসফি, রাইট, যেখানে সবাই বিভিন্ন রকম সাবজেক্টের মাধ্যমে উন্নীত হচ্ছে। বা যে আজকে সন্ন্যাসী, তার আসল মূল লক্ষ্য হচ্ছে সেই ডেইটিকে পাওয়া। সে ডেইটিকে পাওয়ার জন্য সে বিভিন্ন রকম ওয়ে খোঁজার চেষ্টা করছে। এবার সেটা কেউ ছোটখাটোর মাধ্যমে,
কেউ বড়সড়র মাধ্যমে। এবার কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু জনার রয়েছে যারা এইটা হচ্ছে আমরা, আর এইটা হচ্ছে সেই উচ্চস্তরের ডেইটি, সে আমি চাইছি এখান থেকে এখানে যাব, এর মাঝখানে অনেক হায়ার এনার্জি আমাদের রয়েছে। আচ্ছা, যারা আমাদের এই পার্থিব যে সমস্ত লালসাগুলো আছে সেই লালসাগুলোকে আরামসে মিটিয়ে দিতে পারে। খুব ছোট নিম্নবিত্ত যারা তন্ত্র সাধনা করে থাকে তারা এই সমস্ত জিনিসপত্র পেয়েও যায়। লাইক সভামোহিনী। সভামোহিনী বলতে মানে কেউ আজকে যদি সভাতে ভালো কথাবার্তা বলে, সে যতটাই বাজে কথা বলুক না কেন, যদি তার সেটা সিদ্ধ থাকে তাহলে সে সেটা মানে তার কথাটা খুব ভালো করে মন দিয়ে লোকজন শুনবে। আচ্ছা, এইটা বাইরে থেকে ইনফ্লুয়েন্সড, একটা এনার্জি দ্বারা ইনফ্লুয়েন্সড। এটা আর কিছুই না, যে আমাদের যে এতগুলো যোগিনী রয়েছে সেই যোগিনীর মধ্যে একটা হচ্ছে সভামোহিনী। ওকে, এছাড়াও রয়েছে কর্ণ পিশাচিনী। অর্থাৎ কর্ণ পিশাচিনী বলতে ওই যে পিশাচিনী এইগুলো রয়েছে। তো কর্ণ পিশাচিনী একটা কিছুই না, আলটিমেটলি আমাদের কানে কানে কোনো জিনিসকে বলে ফেলা। খুব নিম্নবিত্ত একটা তন্ত্র সাধনা, এটাতে পার্থিব সমস্ত কিছু সম্ভব। আচ্ছা, কিন্তু আলটিমেটলি যখন কেউ সেই নিজেকে তার প্রতি সঁপে দেবে, মানে সঁপে দেবে বলতে ইন দ্য সেন্স যে তার মানে সে একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্ট আমরা খাতায় কলমে করি, ওই খাতায় কলমে ওটা না হয়ে যায় হচ্ছে জাস্ট একটা ভার্বাল এগ্রিমেন্ট, যেটা খাতায় কলমের থেকেও অনেক বেশি গুরু। ওকে, তো সেই জিনিসটা যখন হয়ে যাবে তখন ওই যে আত্মাটা, ওই পার্টিকুলার যে ওই সোলটা হচ্ছে তার। আচ্ছা, মানে মোক্ষ পাওয়া ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল বিষয়। তো কিছু কিছু মানুষ আছে এখান থেকে এখানে যেতে গিয়ে এই মাঝের যে সমস্ত স্তরগুলো আছে সেই স্তরগুলো আমাদের থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি ক্ষমতাবান, বাট সেখানে আটকে গিয়ে রয়ে যায়, কারণ আলটিমেটলি ওই লোভ লালসাই তাকে সেই জায়গায় যেতে পারে না। এবার যারা পৌঁছে যেতে পারে তারাই আলটিমেটলি সেই মানুষজনের মধ্যে পড়ে, যেমন শ্রীরামকৃষ্ণ, আমাদের বাবা খেপা, ওনারা রয়েছেন। এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা আলটিমেটলি মানে মানুষের সামনে আসে না, দীর্ঘদিন ধরে সেই জায়গায় রয়েছে, 3000, 4000, 5000 বছর ধরে আজকে জন্মে রয়েছে, তাদের হয়তো অস্তিত্বই পাবো না। কেন অস্তিত্ব পাবো না? কারণ তারা যা কাজ করার সেখানে বসেই করতে পারেন, তার দরকার নেই আমার সামনে এসে কাউকে প্রকাশ করার, কাউকে প্রকাশ করানো, কিছু প্রয়োজন নেই। গট ইট। আমি যা বুঝছি তাতে করেই আলোচনা যেটা শুরু হয়েছে আমাদের 5-6 ঘন্টাতেও থামার নয়। অ্যান্ড স্যারের পরপর ক্লাসগুলো সব অফ করে দিতে হবে, তারপর আমাদের ম্যানেজমেন্ট থেকে স্যার ম্যাডামরা বলবে যে এই পডকাস্ট পর্বটাকেই অফ করে দাও, যার জন্য স্যারের সব ক্লাস অফ হয়ে যাচ্ছে। স্যার লাস্টের দিকে যা যা বলেছেন আমার ওগুলো মাথায় আছে, এবং আমি খুব করে চাইবো ওগুলো নিয়ে আলাদা এপিসোড হোক। কর্ণ পিশাচিনী, সভামোহিনী, অসুরত্ব, নাগা সন্ন্যাসী, তন্ত্র সাধনা, এই প্রত্যেকটা নিয়ে। কিন্তু আজকে আমাদের সময়ের অভাবে অফ করতে হবে, এখানে এন্ড করতে হবে। দুটো কাজ, এক হচ্ছে সিলেবাসের বাইরের আলোচনা, সিলেবাসের মধ্যের আলোচনা তো আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বেঙ্গলি, রেলওয়ে অ্যান্ড পুলিশ, এই সমস্ত চ্যানেল, আড্ডা 24/7, WBCS টপার, একদম সিলেবাসের পড়াশোনা হয়। এই চ্যানেলটাকে, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই, সিলেবাসের বাইরের আলোচনার জন্য। আর শুধু আলোচনা শুনলে হবে না, নিজের কেরিয়ারেও ফোকাস থাকতে হবে। ওয়ার্ক ফ্রম হোম জব, প্রাইভেট জব, স্কিল কোর্স, এই মুহূর্তে মার্কেটে ডিমান্ড রয়েছে এইরকম অনলাইন ডিগ্রি কোর্স, এই সমস্ত কিছুর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই এপিসোডটা আনকাট আড্ডা উইথ শুভদীপের প্রথম এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যে হ্যাঁ কিছু একটু ধারণা তৈরি হলো, যে ব্যাপারগুলো নিয়ে একেবারেই ধোঁয়াশার মধ্যে থাকতাম, তাহলে অতি অবশ্য কমেন্টে জানিও যে স্যারের কাছ থেকে পরের এপিসোড চাই, এবং কোন ব্যাপার নিয়ে পরের এপিসোড চাও সেটাও কমেন্টে জানিও। তাহলে স্যারের ক্লাস শিডিউল ফিজিক্স কেমিস্ট্রি থেকে বের করে এনে আবার আধ ঘন্টা আমরা সামনের 2-1 দিনের মধ্যে আরো একটা এরকম সেশন করে নিতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।